আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান ফুয়াদ। আজকে আমরা শুরু করছি জটিল সংখ্যা। জটিল সংখ্যার একেবারে এবিসিডি থেকে শুরু করব আমরা, যাতে করে যারা কিনা নতুন একেবারে জটিল সংখ্যা শিখছি অথবা যারা কিনা রিভিশন করছি, সবার জন্যই আমরা জটিল সংখ্যা সহজভাবে আজকে তুলে ধরছি। জটিল সংখ্যা শুরু করার আগে আমরা প্রথমেই যেটা বলতে চাই, জটিল সংখ্যার প্রয়োগ সম্পর্কে। আমরা জটিল সংখ্যা সম্পর্কে কেন জানতে চাই? যদিও আমরা শুধুমাত্র পড়ালেখার জন্য বা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্যই জটিল সংখ্যা সম্পর্কে আমরা পড়ে থাকি, তারপরেও আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জটিল সংখ্যার ব্যাপক ভূমিকা রয়েছে। যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে থাকি, আমরা বিভিন্ন ধরনের সার্কিট সলভ করেছি এর আগে। তো তোমরা যখন উচ্চতর লেভেলে যাবে, উচ্চতর গবেষণা বা উচ্চতর পড়ালেখা যখন করবে, তখন অবশ্যই তোমাদের ট্রিপল ই নিয়ে পড়ালেখা করলে অথবা ট্রিপলি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেও আমাদের এখানে জটিল সংখ্যা প্রয়োগ হয়ে থাকে। এছাড়াও আমাদের তোমাদের কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারে কোয়ান্টাম মেকানিক্স আছে, ফার্স্ট পেপারে আছে। এইসব ক্ষেত্র ওয়েভ ফাংশন অথবা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমাদের জটিল সংখ্যা অথবা অবাস্তব সংখ্যার প্রয়োগ ব্যাপক। ঠিক আছে, আমরা তাহলে জটিল সংখ্যা সম্পর্কে শুরু করি। জটিল সংখ্যার প্রথমে আমরা যেটা আসবো, জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা সবাই কম বেশি এ প্লাস আইবি এই জাতীয় একটা ধরন আমরা দেখেছি যে এটাকে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার এখানে দুটি অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে বাস্তব অংশ আমাদের, আর একটা অংশ হচ্ছে অবাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ বা রিয়েল পার্ট যেটা, সেটা আমাদের আলাদা করে বলার কিছু নেই। আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে প্রায় কম বেশি সবাই জেনে আছি। আমাদের যেটা জানতে হবে নতুন করে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যাটা কি। তাহলে আমরা আজকে অবাস্তব সংখ্যা সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে আমরা শুরু করি। অবাস্তব সংখ্যা অথবা ইমাজিনারি নাম্বারস। তাহলে অবাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝে থাকি? নর্মালি আমরা ছোট ক্লাসে শিখে এসেছি যে ঋণাত্মক কোনো সংখ্যার বর্গমূল আমরা করতে পারি না, তাই না? যেমন আমি যদি লিখে থাকি -5, -5 কে যদি আমরা রুট করি অথবা বর্গমূল করি, তাহলে আমরা ছোট ক্লাসে শিখেছি এটা আমাদের আসবে অসংজ্ঞায়িত বা এই জাতীয় কিছু শব্দ। কিন্তু আমরা এখন বড় ক্লাসে উঠেছি, তো আমরা এটা সম্পর্কে এখন বিস্তর জানতে হবে। সাধারণত যে কোনো ঋণাত্মক সংখ্যা আমরা নেব, যে কোনো ঋণাত্মক সংখ্যাকে আমরা রুট করব, এটা পাবো আমরা হচ্ছে আনরিয়াল নাম্বার অথবা ইমাজিনারি নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞাগতভাবে অবাস্তব সংখ্যা। তবে অবাস্তব সংখ্যা যে আমরা ব্যবহার করে থাকি, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে এসেছি। যেমন আগের স্লাইডে আমরা দেখে এসেছি যে এ প্লাস আইবি, রাইট? সো আইবি, এখানে আইটা কি? আইটা বলতেই তো আমরা অবাস্তব সংখ্যা বুঝে থাকি, তাই না? তাহলে আমরা এই আই সম্পর্কে আজকে জানবো। আইটাকে বলছি আমরা ইমাজিনারি ইউনিট অথবা অবাস্তব একক। আইটা কোথা থেকে আসছে? আমরা সবাই কম বেশি একটা সমীকরণের সাথে পরিচিত, যেটা কিনা x² + 1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা সবাই এটা সম্পর্কে জানি। তো এটাকে যদি আমি এখন সমাধান করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো x² = -1, তাই না? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন আমাদের বর্গমূল করতে হবে x এর ভ্যালু বের করতে বা এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে আমরা যদি বর্গমূল করি, তাহলে অনেকটা এরকম আসে, তাই না? তো আমরা যেটা বলছিলাম, আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে ঋণাত্মক সংখ্যা বর্গমূল সম্পর্কে তেমন একটা পড়ানো হতো না। তবে আমরা আজকে থেকে যেটা জানবো সেটা হচ্ছে এরকম -1, তার উপর যদি আমরা বর্গমূল দেই অথবা রুট দিয়ে থাকি, সেক্ষেত্রে সেটার ভ্যালু আসবে আই। এই আই ফর হচ্ছে ইমাজিনারি ইউনিট। আমরা যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে একক জানি 1, তেমনি অবাস্তব সংখ্যার একেবারে ক্ষুদ্রতম ইউনিটটা বা এককটা আমরা জানবো আই। তাহলে বাস্তব সংখ্যার সাথে যেরকম আমরা এই এককের সাথে বিভিন্ন ধরনের সংখ্যা যোগ করে, যেমন আমরা বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যা পাই। যেমন 1 এর সাথে আমরা 5 গুণ করবো, আমরা কি পাচ্ছি? 5। এইভাবে আমরা কি করতে পারি? যে কোনো সংখ্যা গুণ করলেই আমরা বাস্তব সংখ্যা, বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যাগুলো পেয়ে থাকি। একইভাবে আমরা যেহেতু জানছি অবাস্তব সংখ্যার ইউনিট বা এককটা আই, সেক্ষেত্রে এইটার সাথে আমরা যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা, যে কোনো ধরনের সাধারণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ যে কোনো ধরনের বাস্তব সংখ্যা যদি আমরা এখানে একটা গুণ করে থাকি, সেক্ষেত্রে সেটা আমার আসবে ইমাজিনারি নাম্বার। যেমন আমরা আই এর সাথে 5 গুণ করি,
তাহলে এটা আমরা ডিনোট করি 5i। এখানে 5i হচ্ছে আমাদের একটা অবাস্তব সংখ্যা অথবা ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা মোটামুটি ইমাজিনারি নাম্বার অর্থাৎ অবাস্তব সংখ্যা এবং ইমাজিনারি ইউনিট অর্থাৎ অবাস্তব সংখ্যার একক সম্পর্কে আমরা জেনে ফেলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আই সম্পর্কে কিছুটা জানলাম যে আই কোথা থেকে আসছে। আই সম্পর্কে আমরা জানলাম যে আই ইকুয়াল টু হচ্ছে √(-1), তাই তো? তাহলে এখন আমরা যদি জটিল সংখ্যার কথা বলি a প্লাস IB, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। আর যেহেতু আই এর সঙ্গে বি এটা একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এটা গুণ অবস্থা রয়েছে, তা আমরা এই সম্পূর্ণটা ডিনোট করছে একটা অবাস্তব সংখ্যা অথবা ইমাজিনারি নাম্বার। যখন কিনা এরকম একটা বাস্তব সংখ্যা রিয়েল পার্ট এবং একটা অবাস্তব সংখ্যা ইমাজিনারি পার্ট একসাথে যুক্ত হবে, তখন আমরা এই সম্পূর্ণটাকে একত্রে বলবো কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা। তাহলে সামারি করলে কি হলো, আমাদের একটা বাস্তব এবং একটা অবাস্তব সংখ্যা মিলে আমাদের তৈরি হবে জটিল সংখ্যা অথবা ইমাজিনারি নাম্বার। আচ্ছা, তাহলে তো আমরা কনসেপচুয়াল বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে আমাদের জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি, তাই না? তাহলে এখন আমরা আসি আমাদের পরীক্ষায় কি ধরনের ম্যাথ আসতে পারে যেটা আমাদের অ্যান্সার করতে হতে পারে। আমাদের ইমাজিনারি ইউনিট অথবা এই আই সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য জানতে হবে। এটার উপর ভিত্তি করে আমাদের স্কুলের পরীক্ষা, সৃজনশীল, এমসিকিউ, এমনকি অ্যাডমিশনেও কিছু ট্রিকি প্রশ্ন চলে আসে। যেমন এখানে দেখতে পাচ্ছ আই পাওয়ার 420, রাইট? সো এটাকে আমরা সমাধান করার জন্য কিছু প্রপার্টি আমাদের জানতে হবে, আই এর পাওয়ার সম্পর্কে জানতে হবে। তাহলে আই এর পাওয়ার সম্পর্কে আমরা জানতে যাচ্ছিলাম। আমরা যেহেতু জানি আই ইকুয়াল টু √(-1), সুতরাং এটাকে আমরা বর্গ করলে পাচ্ছি আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে আই এর প্রথম পাওয়ারটা যেটা আই পাওয়ার 2 সম্পর্কে আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাই তো? এভাবে আমরা কি পাবো? এভাবে আমরা যদি আই কিউব লিখি, আই কিউবকে আমরা কি লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই, রাইট? তাহলে আই স্কোয়ারের ভ্যালুটা আমরা এখান থেকে জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে সব সময়। আই স্কোয়ার সমান -1 ইন্টু আই, তাহলে আই কিউব সমান হবে হচ্ছে -i। একইভাবে আমরা যদি আই পাওয়ার 4 করতে চাই, আই পাওয়ার 4 কি লিখতে পারি? আই স্কোয়ার তার হোল স্কোয়ার, আই স্কোয়ার সমান -1 তার হোল স্কোয়ার, তার মানে আই পাওয়ার 4 হচ্ছে, সরি, এখানে আই পাওয়ার 4 হবে হচ্ছে 1, রাইট? এভাবে আমরা চাইলে কি করতে পারি? আই পাওয়ার 5 কে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই কিউব। তাহলে আমরা কি যখন আই পাওয়ার 420 যখন আসবে, তখন আমরা কি এভাবে কি আই এর গুণফল আকারে লিখবো? না, এভাবে আমরা করব না। আর এটা করাটা স্বাভাবিকও না এবং অনেক সময় সাপেক্ষ বিষয়, তাই না? আমাদের পরীক্ষাটা শেষ করতে হবে। তো এই কারণে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক কয়েকটা ভ্যালু জানতে হবে। সেটা হচ্ছে আই পাওয়ার 1 ইকুয়াল টু আই, সেটা তো আমরা জানি, আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i, আই পাওয়ার 4 সমান আবার আই। আরেকটা লিখতে পারি আই পাওয়ার 0 ইকুয়াল টু 1, রাইট? তো আমরা যদি বেসিক এই 3টা বা এই 4টা আমরা যদি জেনে থাকি, বাকি সবগুলো আমরা এমনিতেই পারবো। কিভাবে পারবো? আমরা যদি দেখি আই পাওয়ার 5, এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা একটা শর্টকাট নিয়মে আমরা চাইলে কি করতে পারি? ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 1, আমাদের যে পাওয়ারটা রয়েছে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের যে পাওয়ারটা রয়েছে সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা। ওকে, তো 4 দ্বারা ভাগ করলে কি হবে? আমরা ছোটবেলায় যেরকম ভাগ করতাম, ভাগফল বের করতাম পূর্ণ সংখ্যায়, ভাগশেষও বের করি পূর্ণ সংখ্যায়, তাই না? তাহলে আমাদের সেভাবেই ভাগটা করতে হবে, 4 দ্বারা ভাগ করব, আমরা বের করব ভাগশেষটা। তাহলে স্টেপ 2তে কি হবে? স্টেপ 2তে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে এটা ভাগশেষটা বের করতে হবে এবং এই পাওয়ারটাকে ভেঙে লিখতে হবে। তাহলে এটা তো অনেক ছোট সংখ্যা, তাই না? আই পাওয়ার 5 এটা আমরা একটু আগে করেছি আই স্কয়ার ইনটু আই কিউব, এভাবে আমরা করতে পারবো। আমরা একটা বড় সংখ্যা দেখি, যেমন আমরা যদি লিখি আই পাওয়ার 25, তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদের পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি,
পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করি। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারবে সহজেই, আমি এখানে হাতেই করছি। তাহলে 4 6 24, এখানে ভাগশেষ থাকলো 1। তাহলে আমাদের কি করব, এই পাওয়ারটাকে ভেঙে লিখতে হবে এই ভাগফল আর ভাজকের গুণফল হিসেবে, আর ভাগশেষটা আসবে যোগ আকারে। যদি আমি এটা এইভাবে লিখতে পারি যে 24 + 1, আমার মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছে আমার এখানে ভাগশেষটা আলাদা করে ফাইন্ড আউট করতে হবে। কেন? কারণ আমাদের যখন এটা আমরা সিম্পলিফাই করব তখন আমাদের এই পাওয়ারটা আর লাগবে না, আমাদের শুধুমাত্র ভাগশেষটা হলেই হয়ে যাচ্ছে। যেমন এটাকে আমি এখন লিখতে পারবো i⁴ সমান হচ্ছে i। তাহলে আমরা এই ম্যাথটা এত বড় একটা পাওয়ার সহজেই ছোট করে ফেললাম, তাই তো? তাহলে আমি আরেকবার রিভিউ করব। এখানে আমাদের পাওয়ারটা যেটা থাকবো সেটাকে 4 দ্বারা ভাগ করব, আর এখানে যে ভাগশেষটা থাকবো কেবলমাত্র সেটাই আমরা গণ্য করব। কি কারণে? আমি যদি এখানে একটু ভেঙে লিখতাম, এটা বলা হয়নি কি কারণে, আমি এটাকে লিখতে পারতাম i⁴ ইন্টু i⁴ এভাবে লিখতে পারতাম। তো i⁴ সমান কি হবে, i² কি হয় 1 হয়। তো i এর যে কোনো যদি আমি কি করি জোর ঘাত বা পাওয়ার দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সেটা 1ই হবে। কি হবে, i⁴ ইকুয়াল টু আমি লিখতে পারি i² তার হোল পাওয়ার 12, i² সমান -1 তার হোল পাওয়ার 12 সমান আসবে 1। তাহলে i এর যে কোনো জোর পাওয়ারের কারণে সেটা আমার সাধারণত 1ই আসবে, যে কারণে আমার এটা কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। ফলে আমার এই অংশটা থাকবে না। তাহলে আমরা পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব, আর ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা গণ্য করলেই চলবে। তাহলে আমরা যদি এই নিয়মে এই ম্যাথটা করতে চাই তাহলে কিভাবে হবে, আমরা এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখছি i⁴ তাহলে আমাদের কি করতে হবে, 420 কে 4 দ্বারা ভাগ করব, তাহলে আমার এখানে ভাগশেষ থাকছে কত, ভাগশেষ থাকছে 0, তাই তো? তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা এটাকে ভাগশেষটাকে আলাদা করে লিখতে হবে জাস্ট, তাই তো? তাহলে i⁴ এটা কি হয়ে যাবে, এই অংশটা চলে যাবে, থাকবে আমার কি শুধু ভাগশেষ অংশটা, সেটা হবে i⁴, আর i⁴ সমান কত হবে 1, রাইট? তাহলে আমরা এভাবে কি করতে পারি, সহজেই এভাবে i এর যে কোনো পাওয়ার দেওয়া থাকলে আমরা করতে পারি। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি কিনা i এর অনেক বড় একটা মান দেওয়া থাকে, i এর অনেক বড় একটা পাওয়ার দেওয়া থাকে, যেমন আমি একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, আমরা এই একটা নাম্বার নিলাম। তাহলে এটাকে আমরা এভাবে বসে বসে ছোট করে ভাগ করব? অবশ্যই না। আমরা এটাকে একটা শর্টকাট নিয়ম আছে সেটাতে সহজেই করতে পারি। এখানে আমার তখন কেবলমাত্র লাস্টের 2টা ডিজিট দেখতে হবে। লাস্টের 2টা ডিজিটের ক্ষেত্রে আমরা যদি এই নিয়মটাই ফেলি, এই 2টা স্টেপই আমরা ফেলতে পারি যে আমরা 4 দ্বারা ভাগ করব আর শুধুমাত্র ভাগশেষটাকে কাউন্ট করব, তবে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এটা করি তাহলে i⁴ কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে আমার এখানে ভাগশেষ হচ্ছে 1, তাই তো? তাহলে আমার এখানে পুরোটার দরকার নেই, আমার শুধু ভাগশেষটা আসবে, কি হবে i⁴ 1। তাহলে আমার অ্যান্সার হবে কি, জাস্ট i। তাহলে আমরা এইভাবে দেখলাম কি আমরা i এর যে কোনো পাওয়ারকে যত বড় হোক যত ছোট হোক আমরা সহজে করতে পারি। আচ্ছা, বাকি থাকলো কি যে আমাদের ধনাত্মক তো হয়ে গেল, ধনাত্মক পাওয়ার যদি আমাদের থাকে তাহলে তো আমরা এইভাবে করতে পারবো, কিন্তু ঋণাত্মক পাওয়ার থাকলে কি করব? ঋণাত্মক পাওয়ার থাকলে সেটাও একেবারেই সহজ। যদি আমাকে ঋণাত্মক পাওয়ারটা দেওয়া থাকে কথার কথা -399 এভাবে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে সহজে কি করতে পারি, বিপরীতকরণ করে নিচে নিয়ে আসতে পারি, ফলে আমাদের এরকম আসবে। তো আমরা i⁴ কে আমরা আবার এখানে কি করব, আগের নিয়মে করে ফেলবো। তাহলে এখানে আমরা চাইলে পুরো 399 কে এখানে 4 দ্বারা ভাগ করতে পারি, অথবা আমরা যেটা বলেছিলাম লাস্টের 2টা ডিজিট নিলে আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি শুধুমাত্র লাস্টের 2টা ডিজিট কাউন্ট করি, 99 কে যদি আমরা নিয়ে থাকি তাহলে 4, তাহলে আমার এখানে ভাগশেষ থাকছে 3, তাই তো? তাহলে আমি এটাকে সরাসরি লিখতে পারবো i⁴, রাইট? সো i⁴ সমান আমরা কি জানি,
বলেছিলাম না আমাদের কয়েকটা ভ্যালু সবসময় মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে আই পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা কমন সেন্স। আই পাওয়ার 1 ইকুয়াল টু 1, এটাও কমন সেন্স। আই স্কোয়ার ইকুয়াল টু -1, আর আই কিউব সমান হচ্ছে -i। তাহলে এটা সমান আমরা জানি কি 1/-i। তাহলে এরকম সংখ্যা থাকলে আমরা চাইলে এটাকে অ্যান্সার লিখে দিতে পারি, কিন্তু এটা অ্যান্সার হিসেবে গণ্য হবে না। কিছু মার্কস তারা কেটে দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা পুরোই 0 পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যেটা করতে পারি একেবারে সরল করার পরে আমাদের যদি নিচে তারপর আই থেকে যায়, আমরা এক কাজ করে দিই, আমরা উপরে নিচে আই দ্বারা গুণ করে দিই। উপরে নিচে আই দ্বারা গুণ করলে কি হবে, উপরে হবে আই, নিচে হবে -i স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে আই, আর আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে -1 এটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। আমার অ্যান্সার আসবে আই। তাহলে আমার এই যে ম্যাথটা ছিল, এই ম্যাথটার অ্যান্সার কি আসলো, এই ম্যাথটার অ্যান্সার আসলো আই, রাইট। তাহলে আমরা এইভাবে সহজে কি করতে পারি, আয়ের যে কোনো পাওয়ার দেওয়া থাক না কেন আমরা সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবো। আর এই ধরনের ম্যাথ দেখা যায় অ্যাডমিশনে এমসিকিউতে মাঝে মধ্যে এসে থাকে। দেখা যায় ঢাকা ভার্সিটির বিভিন্ন যে এমসিকিউ গুলো আসে সেখানেও এগুলো চলে আসে। সেক্ষেত্রে আমাদের ঢাকা ভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেক্ষেত্রে আমাদের এইভাবে এই নিয়মটাই ফলো করতে হবে। আর বোর্ডের পরীক্ষা বা আমাদের স্কুল কলেজের যে পরীক্ষাগুলো, এখানে আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করেও সহজে করতে পারি। 4 দ্বারা যে ভাগটা আমরা সহজেই ক্যালকুলেটর দ্বারা করতে পারবো। আমরা সরাসরি এটাকে যদি 4 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করি, সেক্ষেত্রে একটা ফ্র্যাকশন নাম্বার আসবে। আমরা কি করব, আমরা ফ্র্যাকশন অংশটা বাদ দিয়ে পূর্ণ অংশটা নিয়ে নেব। এরপরে আমরা চাইলে কি করতে পারি, ভাগশেষটা বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা শিখলাম। আমি একটা প্রশ্ন তাহলে রেখে যেতে চাই এখানে। আমরা জানলাম যে আয়ের যে কোনো পাওয়ার থাকলে সেটা মান আমরা বের করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি লিখি আই পাওয়ার আই, আমরা যদি লিখি আই পাওয়ার আই, এটার ভ্যালু কত হবে? আমরা আইকে তো 4 দ্বারা ভাগ করতে পারি না, তাই না? আইকে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যার মধ্যে ভাগ হতে পারে, এটা আমরা পরবর্তীতে শিখবো। তবে এটা এইভাবে করা যাবে না। এক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স টেকনিক লাগবে, যেমন আমাদের ইউলার থিওরেম নামে একটা আমাদের একটা উপপাদ্য আছে, সেটা আমাদের শিখতে হবে। সেটা আমাদের এই লেসনের প্রায় শেষের দিকে পাওয়া যাবে।